হ্যালো সবাইকে, ওয়েলকাম ওয়েলকাম টু ডাব্লিউবিপিএসসি ওয়ালা। তো আজকে তোমাদের জন্য একটা নতুন সেশন, একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা জানো যে ক্লার্কশিপ পরীক্ষা কিন্তু প্রায় দরগড়ায় আমাদের এসে গেছে। তো আমরা ভাবলাম যে এবারে তোমাদের ক্লার্কশিপ নিয়ে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো রয়েছে সেই টপিকে যদি আমরা কিছু ক্লাস প্রোভাইড করতে পারি তাহলে হয়তো তোমাদের পরীক্ষার ক্ষেত্রে সেটি অনেক সাহায্য হলেও হতে পারে। তো এই জন্যে আমরা আজকের যে সেশনটা চালু করছি, এবং এই সেশনটা বুঝতেই পারছো যে আরো কয়েকদিন চলবে যতক্ষণ না মোটামুটি একটা সিলেবাস তোমাদের কভার আপ হচ্ছে। তো এইটা আমরা জেনারেলি এনেছি যে ক্লার্কশিপের যে ইম্পর্টেন্ট পলিটির চ্যাপ্টার গুলো রয়েছে তার যদি একটা শর্ট নোট, তার যদি একটা তোমাদেরকে পয়েন্ট ওয়াইজ যদি একটা পিডিএফ দেওয়া যেতে পারে বা পয়েন্ট ওয়াইজ যাতে তোমরা মনে রাখতে পারো, তো তার জন্য আমরা এই পদক্ষেপটা নিয়েছি, যেখানে আমরা পলিটির যে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার গুলো রয়েছে যেটি তোমাদের আসন্ন ক্লার্কশিপ পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তো সেই সংক্রান্ত আমরা চ্যাপ্টার ধরে ধরে কিছু আলোচনা করব। অবশ্যই আমি ইন ডিটেলসে, মানে একদম একদম হোলিস্টিক ডিটেলসে আমি যাচ্ছি না। যেগুলো তোমাদের ক্লার্কশিপ পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সেইগুলোই আমি করাবো। তার কারণ বুঝতেই পারছো, এটা তো আর কলেজের পরীক্ষা না। কম্পিটিটিভ এক্সামে কতটা পড়ছো সেটা অতটাও, মানে সেটাও অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কত কমে আমি কত কিছুকে গ্রাস্প করতে পারছি। তো এই জন্যই তোমাদের আজকে এই সেশনটা আনা। তো আজকের এই সেশনে আমি দুটো চ্যাপ্টার প্রায় এখানে ডিসকাস করব। সেটা হচ্ছে আমাদের মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, ভারতীয় আমাদের যে সংবিধান রয়েছে। তোমরা জানো যে গণপরিষদের তো একটা দীর্ঘ লড়াই, তার কারণ গণপরিষদ গঠন করাটাও কিন্তু একটা লড়াইয়ের মধ্যেই পড়ে। প্রথমে তোমরা জানো যে ক্রিপস মিশন, পরবর্তীকালে ক্যাবিনেট মিশন। তো এর মাধ্যমে কিন্তু এই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির গঠন করা হয়, এবং কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিন্তু মেন ভূমিকা নেয় এই সংবিধান গঠন করা। তার সাথে সাথে প্রস্তাবনা, প্রিয়াম্বলও আমরা কিন্তু এইখানে ক্লাসটায় করব। পরবর্তী ক্লাসে আমরা ইউনিয়ন এবং টেরিটরি, যদি সময় থাকে তাহলে আমরা ইউনিয়ন অ্যান্ড টেরিটরিটাকেও কভার করে নেব। ঠিক আছে, চলো আর তাহলে আমি বেশি দেরি করছি না, আজকের যে ক্লাস সেটা আমরা শুরু করে দিচ্ছি। তাহলে আশা করি এটা ইমেজটা সবার ক্লিয়ার রয়েছে। আচ্ছা, একটুখানি তোমাদেরকে বলে দিই যে এইখানেও লেখা রয়েছে, কেউ যদি বাংলায় পড়তে চায় তাহলে বাংলাতেও কিন্তু তোমরা পরের পৃষ্ঠাটা উল্টেই দেখবে, সেখানে কিন্তু বাংলাতেও লেখা আছে। তো আমরা কিন্তু নোটটা বোথ ভার্সনেই প্রোভাইড করছি, বাংলাতেও রয়েছে, ইংলিশেও রয়েছে। যেহেতু বেশিরভাগ ছাত্রছাত্রীরা হয়তো 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 খুব কম পার্সেন্টেজ হলেও হয়তো বাংলাতে স্বাচ্ছন্দ্য না, এই জন্য আমি নোটটা আপাতত তোমাদের ইংলিশে বোঝাচ্ছি। তোমরা যখন পিডিএফটা পাবে বা পিপিটিটা পাবে তখন কিন্তু তোমরা বোথ ভার্সনেই পাবে। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি। তাহলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, গণপরিষদ, আমরা কিন্তু গণপরিষদের ব্যাপারে জানি। এই গণপরিষদে যারা মেম্বারশিপ ছিল, যে 389 যে টোটাল মেম্বারশিপ ছিল, তাদের আলোচনার মধ্যে দিয়ে, তাদের ডিসকাশনের মধ্যে দিয়ে আমাদের কিন্তু সংবিধান গঠন করা হয়েছে। তো এই গণপরিষদ গঠন কিভাবে হয়, গণপরিষদ গঠন করার দায়িত্ব কে নেয়, এই গণপরিষদের মেম্বারশিপ, গণপরিষদের স্ট্রাকচার, গণপরিষদের কাজ, এই সমস্তগুলো আমরা ডিসকাস করব। তার সাথে সাথে কিছু গুরুত্বপূর্ণ আমাদের ডেটস গুলো রয়েছে, সেইগুলো কিন্তু তোমাদের বিশেষ করে ক্লার্কশিপ পরীক্ষার জন্য মাথায় রাখতে হবে। তাহলে মাথায় রাখবে 1934-এ, কবে? 1934-এ, এনার নামটা তোমরা হয়তো সবাই শুনেছো, মানবেন্দ্রনাথ রয়। বুঝতেই পারছো, ইনি প্রথম দিকে কমিউনিস্ট পার্টির একজন সদস্য থাকলেও পরবর্তীকালে লেনিনের সাথে তার একটা বিশাল বড় আর্গুমেন্ট হয়, এবং এই আর্গুমেন্ট হওয়ার ফলে তিনি কমিউনিজম থেকে সরে এসে মানববাদ বা হিউম্যানিজম, তিনি এই থিওরিটা কিন্তু আপনান। তো এটি মোটামুটি বলতে পারো যে মানবেন্দ্রনাথ রায়েরই কিন্তু প্রথম একটা ভিশন, প্রথম একটা তিনি কিন্তু এই দৃষ্টিটা দেখিয়েছিলেন যে আমাদের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠনের মাধ্যমেই কিন্তু আমাদের সংবিধান বানানো উচিত। পরবর্তীকালে 1935-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসও কিন্তু ব্রিটিশের কাছে অফিসিয়াল ডিমান্ড করে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গণপরিষদের মাধ্যমে, যেখানে সমস্ত ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যারা রিপ্রেজেন্টেটিভ রয়েছে তারা রিপ্রেজেন্ট করবে তাদের তাদের নিজস্ব প্রভিন্স, নিজস্ব প্রিন্সলি স্টেটকে, এবং এটা আলাপ আলোচনার মাধ্যমে আমাদের যে সংবিধান সেটি কিন্তু রচিত হবে। তাহলে 1935-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কিন্তু প্রথম ডিমান্ড জানাচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করার। 1938-এ জওহরলাল নেহেরু তিনি বলছেন যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তো গঠন হবে অবশ্যই, কিন্তু সেখানে ব্রিটিশ কোন রকম ইন্টারফিয়ারেন্স কিন্তু আমরা সহ্য করব না। এজন্য পরবর্তীকালে যখন তোমাদের আমি মেম্বারশিপ দেখাবো, মেম্বারশিপের সদস্য কম্পোজিশন দেখাবো, সেখানে দেখবে কোনো ব্রিটিশ
কোনো ব্রিটিশ জেনারেল হোক না কেন, ভাইসরয় হোক না কেন, সেক্রেটারি হোক না কেন, তারা কিন্তু নেই। তো 1938-এ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, জওহরলাল নেহেরু বলেন যে ইলেকশনস এর মাধ্যমে, অবশ্যই সেটা অ্যাসেম্বলি ইলেকশনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ইলেকশনটা কিভাবে হয়েছিল। তো জওহরলাল নেহেরু সাজেস্ট করে যে ইলেকশনের মাধ্যমে আমরা গণপরিষদের যারা সদস্য তাদেরকে আমরা ইলেক্ট করব। নেক্সট 1942-তে ব্রিটিশরা এই ক্রিপস প্রপোজালকে পাঠায়। এই ক্রিপস প্রপোজালের দায়িত্ব ছিল যে ওয়ার্ল্ড ওয়ার টু, এই ওয়ার্ল্ড ওয়ার টু খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা ইভেন্ট, বুঝতেই পারছো যে এই ক্রিপস প্রপোজাল বলে যে ওয়ার্ল্ড ওয়ার টু এর এন্ডের পরে ভারতীয় সংবিধান কিভাবে হবে সেটা দেখার দায়িত্ব আমাদের থাকবে, বা এই গণপরিষদ গঠনটা কিভাবে হবে সেটা দেখার দায়িত্ব আমাদের থাকবে। কিন্তু বুঝতেই পারছো মুসলিম লীগ এই যে ক্রিপস প্রপোজালের যে আইডিয়া সেটা কিন্তু রিজেক্ট করে। তার কারণ কি? তার কারণ মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু চেয়েছিলেন ভারতের জন্য একটি আলাদা গণপরিষদ এবং পাকিস্তানের জন্য কিন্তু একটা আলাদা গণপরিষদ। তো তিনি যেহেতু একটাই গণপরিষদ গঠন করার কথা ক্রিপস প্রপোজাল বলে, এই জন্য তিনি বা মুসলিম লীগ কিন্তু এটিকে অ্যাকসেপ্ট করেনি। পরবর্তীকালে 1946-এ বুঝতেই পারছো ক্যাবিনেট মিশন প্ল্যান খুবই গুরুত্বপূর্ণ, তারা কিন্তু ভারতের আসে। এইবারেরও কিন্তু তোমরা যদি মিসলেনিয়াস পেপার দেখো বা যদি তোমরা পরবর্তী যদি WBPSC-র পেপার দেখো, তাহলে দেখতে পারবে যে বারবারই প্রশ্ন আসে যে ক্যাবিনেট মিশন প্ল্যান কবে এসেছিল। তাহলে 1946-এ ক্যাবিনেট মিশন প্ল্যান আসে, যখন ক্রিপস প্রপোজাল ফেল হয়ে যায় তার পরবর্তীকালে এই ক্যাবিনেট মিশন প্ল্যান আসে। এবং ক্যাবিনেট মিশন প্ল্যানের 3জন কিন্তু সদস্য ছিল, প্যাট্রিক লরেন্স, স্ট্যানফোর্ড ক্রিপস এবং AV আলেকজান্ডার। এদের নেতৃত্বে এই যে গণপরিষদ গঠন করার যে দায়িত্ব সেটি কিন্তু পালন করা হয়। তো ক্রিপস প্রপোজালের যে বৈশিষ্ট্যতা বা ক্যাবিনেট মিশন প্ল্যানের যে বৈশিষ্ট্যতা বা ক্যাবিনেট মিশন প্ল্যানের যে রেকমেন্ডেশন, তারই ভিত্তিতে আমাদের কিন্তু এই গণপরিষদ গঠনটা হয়। এবার দেখো গণপরিষদের গঠনের মধ্যে দিয়ে কিন্তু আমাদের আগে দেখতে হবে গণপরিষদের সদস্য সংখ্যা কত, মেম্বার্সরা কি করে ইলেক্টেড হয় এবং সেই সময়ের ভোটিং যে রেজাল্ট সেটা কি ছিল। তাহলে একটুখানি আমরা দেখে নেব। তাহলে নভেম্বরের 1946-এ আন্ডার দ্য ক্যাবিনেট মিশন প্ল্যান এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গণপরিষদ সেটি কিন্তু গঠন হয়। সেই সময় গণপরিষদের যে টোটাল স্ট্রেংথ সেটি কিন্তু ছিল 389। কত? 389, যার মধ্যে 296 ইন্ডিয়ান প্রভিন্সের জন্য রিজার্ভ ছিল। 296-এ ইলেকশন হবে, কিন্তু সেটা ইন্ডিয়ান প্রভিন্সেস থেকে, মানে আজকে যারা আমরা যেগুলোকে রাজ্য বলি সেই সময় বলা হতো প্রভিন্সেস। তো 296 উইল বি ইলেক্টেড ফ্রম দ্য ব্রিটিশ প্রভিন্সেস। 93 জনকে নমিনেটেড করা হবে, মনোনীত করা হবে প্রিন্সলি স্টেট থেকে। বুঝতেই পারছো প্রিন্সলি স্টেট মানে সেই সমস্ত রাজ্যগুলি যেখানে রাজা মহারাজারা কিন্তু রুলার ছিলেন। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল মেম্বারশিপ। এটাকে আমরা আরেক রকম ভাবেও কিন্তু ভাগ করতে পারি। এই যে 296 এর মেম্বারশিপটা সেটা হচ্ছে 292 প্লাস 4, তার কারণ 4টে কিন্তু চিফ গভর্নর প্রভিন্স থেকে আসছিল। তো এই হচ্ছে আমাদের মেম্বারশিপের ভাগ। এবার যদি আমরা দেখি যে এই যে সিট অ্যালোকেশন, এটা তো অবশ্যই এই যে 389টাই কেন ডিসাইড করা হলো তার একটি কারণ রয়েছে। তার কারণটা যেটা সেটা হচ্ছে যে আমাদের এক মিনিট, হ্যাঁ, এই যে আমাদের যে মেম্বারশিপটা ছিল সেটাকে কিন্তু তোমাদের একটু ভালো করে বুঝতে হবে। জাস্ট আমি ছোট্ট করে একটু দেখাই, না হলে বুঝতে পারবে না। সেটি হচ্ছে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে টোটাল মেম্বারশিপ ছিল সেটি হচ্ছে 389, ঠিক তো? তো 389 যে মেম্বার ছিল সেই মেম্বারসটা ডিসাইড কি করে হয়েছিল? ডিসাইড হয়েছিল যে ইন্ডিয়াকে এমন করে ভাগ করা হবে যেখানে যেন প্রত্যেক 10 লাখ লোকের জন্য যাতে একজন রিপ্রেজেন্টেটিভ থাকে। তাহলে ফর এভরি মিলিয়ন পপুলেশন যেন একজন রিপ্রেজেন্টেটিভ থাকে, তারই ভিত্তিতে এই যে 389 এর যে মেম্বারশিপ সেটি কিন্তু ডিসাইড করা হয়। ফর এক্সাম্পল, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো একটা প্রভিন্স রয়েছে, সেই প্রভিন্সেসের পপুলেশন হচ্ছে ধরে নাও 20 লাখ। তাহলে আমি কি বলেছি? ফর এভরি 10 লাখ পপুলেশন একজন মন্ত্রী, ঠিক মন্ত্রী তো না, একজন মেম্বার
তিনি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যাবেন। তাহলে ফর এভরি 1 লাখ পপুলেশন দেয়ার উইল বি 1 রিপ্রেজেন্টেটিভ। তাহলে 20 লাখ পপুলেশনে বুঝতেই পারছো 2 জন রিপ্রেজেন্টেটিভ কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যাবে এই প্রভিন্সেস থেকে। তাহলে এরকম করে কিন্তু প্রভিন্সেসের বা প্রিন্সলি স্টেটের যে পপুলেশন সেটাকে এমন ভাবে ভাগ করা হয় যাতে সেটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে পপুলেশন তার যেন প্রপোর্শনেট হয়, তাহলে ফর এভরি মিলিয়ন পপুলেশন 1 সিট কিন্তু একজন কিন্তু যাবে যারা 10 লাখ লোককে রিপ্রেজেন্ট করছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে। ওকে, আচ্ছা এবার আমি চলে আসছি নেক্সট। এই যে এবারে ইলেকশনটা কিভাবে হয়েছিল, প্রথম তো আমাদের জানতে হবে যে ভাই 389টা সিট, সেটা তো হঠাৎ করে ইলেকশনের প্রক্রিয়াটা কি ছিল। তাহলে খুব ভালো করে মাথায় রাখবে, ব্রিটিশ প্রভিন্সেস থেকে যে ইলেকশনটা হয়েছিল তারা কিন্তু ইনডাইরেক্টলি ইলেক্টেড। ভালো করে এটিকে খেয়াল রাখবে, অনেকবার প্রশ্ন আসে যে দ্য মেম্বার্স অফ দি কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তারা কিভাবে ইলেক্টেড হয়। তাহলে প্রভিন্সেস থেকে তারা কিন্তু ইনডাইরেক্টলি ইলেক্ট হচ্ছে। আসলে সেই সময় প্রভিন্সেসে যে লেজিসলেটিভ অ্যাসেম্বলি গুলো ছিল সেই লেজিসলেটিভ অ্যাসেম্বলি গুলো থেকেই কিন্তু কিছু লোককে আবার পাঠানো হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে। এই জন্য মাথায় রাখবে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে মেম্বারশিপ ছিল সেখানে ইনডাইরেক্টলি ইলেক্টেড হয়ে আসছে প্রভিন্সেস থেকে, এবং 93 জন নমিনেটেড হয়ে আসছে কার দ্বারা? সেই যে প্রিন্সলি স্টেটের রাজার দ্বারা, সেই প্রিন্সলি স্টেটের যিনি রুলার ছিলেন তার দ্বারা কিন্তু মনোনীত হয়ে আসছে। তাহলে ইলেক্টেড ফ্রম প্রভিন্সেস, নমিনেটেড ফ্রম প্রিন্সলি স্টেট। তাহলে বলতে পারি আমরা যে এই যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির যে মেম্বারশিপ সেটা কিন্তু পার্টলি ইলেক্টেড এবং পার্টলি নমিনেটেড। ঠিক আছে, চলো এবার চলে যাচ্ছি আমরা নেক্সট। আচ্ছা নেক্সট হচ্ছে দেখো আমাদের মেম্বারশিপ। দেখো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি আজকে যদি কাজ করতে হয় তাহলে তার তো একটা হেড লাগবে, তার তো একজন চেয়ারম্যান বা প্রেসিডেন্ট লাগবে যার অধীনে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কাজ করবে। তাহলে মাথায় রাখবে যে 9 ডিসেম্বর 1946 কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তার যে প্রথম সিটিং সেটি কিন্তু কন্ডাক্ট হয়। দেখো ভালো করে ডেট গুলো খেয়াল রাখো, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির গঠন এবং সিটিং কিন্তু আলাদা জিনিস, এস্টাবলিশমেন্ট আর সিটিং কিন্তু আলাদা জিনিস, সেটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে। তাহলে 9 ডিসেম্বর 1946 এ কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তার প্রথম সিটিং এ বসছে। মুসলিম লীগ অবশ্যই সেই সিটিং কে কিন্তু বয়কট করছে, বিকজ তারা এখনো ডিমান্ড করে রয়েছে যে সেপারেট কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। নেক্সট, আচ্ছা এই ডেটেই জাস্ট তোমাদেরকে বলে দিই, 9 ডিসেম্বর ডেটেই ডক্টর সচিদানন্দ সিনহা তিনি কিন্তু সেই সময়কার কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির সব থেকে ওল্ডেস্ট একজন সদস্য ছিলেন, তো তাকে অস্থায়ী সভাপতি হিসেবে কিন্তু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি নির্বাচন করে। নেক্সট 11 ডিসেম্বর 1946 কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে ইলেকশন হয় যে কে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হবেন, এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ তাকে কিন্তু ইলেক্ট করা হয় অ্যাজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। তাহলে যদি অস্থায়ী বলে টেম্পোরারি তাহলে হচ্ছে ডক্টর সচিদানন্দ সিনহা, যদি বলে পার্মানেন্ট প্রেসিডেন্ট তাহলে হচ্ছে আমাদের ডক্টর রাজেন্দ্র প্রসাদ, এবং সেই সাথে সাথে ভাইস প্রেসিডেন্ট এইচ.সি. মুখার্জি এবং ভি.টি. কৃষ্ণমাচারী কিন্তু নিযুক্ত হন। আচ্ছা, এবং 13 ডিসেম্বর 1946 এটা আমরা আজকে যখন প্রিয়াম্বলটা পড়বো তখন এটা আসবে। এটা হচ্ছে অবজেক্টিভ রেজলিউশন, মানে আমাদের সংবিধানের যেটাকে প্রিফেস বলা হয়। যদি তোমরা আজকে কোনো বই খোলো দেখবে বইয়ের প্রথমেই লেখা হয় প্রিফেস, মানে বইয়ের মেন অবজেক্টিভ কি, বইয়ের মেন এইমস বা আইডিয়ালস কি রয়েছে, বইয়ের যে মেন ক্রাক্স সেটা কি রয়েছে, তো সেটা কিন্তু হচ্ছে আমাদের কনস্টিটিউশনের বলতে পারো অবজেক্টিভ যে রেজলিউশন তার মেন এইমস বা অ্যাসপিরেশন, যেটা আমাদের এখন যদি তোমরা সংবিধানে দেখো তাহলে সেটা কিন্তু এখন প্রিয়াম্বলে রয়েছে, মানে আমাদের কিন্তু প্রস্তাবনাতে রয়েছে। তাহলে 13 ডিসেম্বর 1946 এই যে অবজেক্টিভ রেজলিউশন যেটা এখন আমাদের প্রস্তাবনা হিসেবে কাজ করছে সেটি কিন্তু পেশ করে জওহরলাল নেহেরু। নেক্সট চলে আসছি আমি। আচ্ছা কিছু ইম্পর্টেন্ট ডেট, এইগুলো দেখো তোমাদের বোঝানোর মতো তো এগুলো কিছু নেই, এইগুলো সবই তোমাদেরকে মাথায় রাখতে হবে, সরি ফর দ্যাট। তো মাথায় রাখবে যে 22 জুলাই 1947 কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ন্যাশনাল ফ্ল্যাগ অ্যাডপ্ট করে। এটা বুঝতেই পারছো আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে বা ট্রান্সফার অফ পাওয়ার। 26 নভেম্বর 1949, ভালো করে শব্দগুলোকে মাথায় রাখবে, অ্যাডপ্টেড বা এনঅ্যাক্টেড।
অ্যাডপ্টেড বা এনঅ্যাক্টেড। আবার দেখো 26শে জানুয়ারি 1950 এটা কিন্তু কনস্টিটিউশন কেম ইনটু বিং, মানে এক্সিকিউটেড বা ইমপ্লিমেন্টেড তো এখানে বলা যায় না, মানে সেটাকে কিন্তু পেশ ঠিক না, সেটা কিন্তু একদম বলতে পারো ইমপ্লিমেন্ট করা হচ্ছে। কিন্তু সেটিকে অ্যাডপ্ট কবে করা হয় বা এনঅ্যাক্ট কবে করা হয় সেটি হচ্ছে 26শে নভেম্বর 1949। এই দুটো ডেটের মধ্যে অনেক মানে কনফিউশন করার জন্য কিন্তু তোমাদের প্রশ্ন দেবে, ভালো করে এই কেম ইনটু বিং বা অ্যাডপ্টেড বা এনঅ্যাক্টেড এটা কিন্তু ভালো করে খেয়াল রাখবে। আচ্ছা 24শে জানুয়ারি 1950 বুঝতেই পারছো এই দিনকে ন্যাশনাল সং বা ন্যাশনাল অ্যান্থেম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিন্তু অ্যাডপ্ট করে। আচ্ছা এবং ইলেকশনস, আমাদের প্রথম যে ইলেকশন সেটা কিন্তু 1951-52 সালে হয়, যেখানে আমাদের প্রথম জেনারেল ইলেকশন কিন্তু সেট আপ করা হয়। চলে যাচ্ছি আমরা নেক্সট। আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট কথা, দেখো আমরা সাধারণত কিন্তু জানি যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি শুধুমাত্র মানে ভারতের ফিউচার ইন্ডিয়ান কনস্টিটিউশন বানানোরই ফাংশন করেছে, এমন কিন্তু না। আসলে ব্যাপারটা কি, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এটাতে খুব একটা চিন্তিত ছিল যে আমাদের সংবিধান গঠনের পরেই মানে 1950 সালেই তো কিছু আইন যাতে আগে থেকেই হয়ে থাকে, যাতে নাগরিকত্ব বিষয়, এমার্জেন্সি বিষয়, ইলেকশন বিষয় যাতে আমাদের নতুন করে আবার আইন না বানাতে হয়। তো তার জন্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি দুটো দিনে দুটো আলাদা আলাদা কাজ করত। প্রথম তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কনস্টিটিউশন বানাচ্ছে, তার প্রেসিডেন্ট হচ্ছে রাজেন্দ্র প্রসাদ। কিন্তু আবার অল্টার ডেসে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিন্তু অ্যাজ এ লেজিসলেটিভ বডি মানে আইন বানানোর যে সংস্থা সেটা হিসেবেও বসতো। তখন সেটাকে কে চালাতেন? সেটাকে কিন্তু চালাতেন জিভি মাভলঙ্কার। তাহলে ভালো করে কিন্তু এটি মাথায় রাখবে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিন্তু দুটো কাজ একসাথে করত, সেপারেট ফাংশন। তারা একদিকে অ্যাসেম্বলির কাজ হচ্ছে আমাদের ফিউচার কনস্টিটিউশন বানানো, সেটি বানাচ্ছে, তার সাথে সাথে তারা কিন্তু অ্যাজ এ লেজিসলেটিভ বডিও কিন্তু তারা বসতো, কাজ করত, এবং তাদের কাজ ছিল ফিউচার ইন্ডিয়াতে কি লস গুলো লাগু হবে সেটিকে দেখার। এবং পরবর্তীকালে যখন 1950 সালে আমাদের যখন সংবিধান এলো তখন দেখবে যে নাগরিকত্ব, ইলেকশনস, টেম্পোরারি প্রভিশন, এমার্জেন্সি এগুলো কিন্তু অলরেডি হয়ে গেছিল। কারণটা কি? তার কারণটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কিন্তু দুটো কাজ একসাথে করছে। ওকে, আচ্ছা হ্যাঁ, এটা মাথায় রাখবে। উইথড্রয়াল অফ মুসলিম লীগ যেহেতু কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি থেকে উইথড্র করে, এজন্য কিন্তু এই টোটাল সিট গিয়ে দাঁড়ায় 299টা। নেক্সট চলে আসছি আমি মেজর কমিটি এবং মাইনর কমিটিতে। মাথায় রাখবে যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এত বড় ভারতের, তো আইন বানানো তো একটা কমিটির কাছে সম্ভব না, তো কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অনেকগুলো কমিটি ভাগ করে। তো সেখানে কিছু মেজর কমিটিজ রয়েছে, কিছু মাইনর কমিটিজ রয়েছে। 8টা মেজর কমিটিজ রয়েছে, আমাদের 14টা মাইনর কমিটি কিন্তু রয়েছে। তো এর মধ্যে যে মেজর কমিটিজ গুলো রয়েছে গুরুত্বপূর্ণ সেইগুলো আমি লিখেছি, তার চেয়ারম্যান বা তার যে আর কি চালাচ্ছে সেই কমিটি তাদের নাম লিখেছি। তো সেইগুলো একটু খেয়াল রেখো। যেরকম জওহরলাল নেহেরু মাথায় রাখবে, তিনি কিন্তু চেয়ারম্যান ছিলেন ইউনিয়ন পাওয়ার কমিটি, ইউনিয়ন কনস্টিটিউশন কমিটি বা স্টেট কমিটি। ডক্টর রাজেন্দ্র প্রসাদ তিনি চেয়ারম্যান ছিলেন রুলস অফ প্রসিডিওর কমিটি। এবং এই প্রশ্নটা অনেকবার আসে যে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান কে ছিলেন, তাহলে এই প্রশ্নটা একটু কিন্তু ভালো করে খেয়াল রেখো। সর্দার বল্লভভাই পটেল তিনি কিন্তু চেয়ারম্যান ছিলেন প্রভিন্সিয়াল কনস্টিটিউশনাল কমিটি বা অ্যাডভাইজারি কমিটি অন ফান্ডামেন্টাল রাইট মাইনরিটিস। এবং বুঝতেই পারছো আমাদের মূল খসড়া যিনি যার নেতৃত্বে এই খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি গঠিত হয়, ডক্টর বি.আর. আম্বেদকর, তিনি কিন্তু এই ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন। এদের মধ্যে গুরুত্বপূর্ণ কমিটি বুঝতেই পারছো সেটি হচ্ছে আমাদের ড্রাফটিং কমিটি, যেটি সেট আপ করা হয় 29শে আগস্ট 1947, যার কিন্তু 7টা মেম্বার ছিল। দেখো আমি এই যে কমিটিস গুলো এইখানে কিন্তু শুধুমাত্র চেয়ারম্যানের নাম লিখেছি, কিন্তু ড্রাফটিং কমিটিতে তোমাকে কিন্তু 7টা মেম্বারই পড়তে হবে। এই 7টা মেম্বারের নাম এখানে কিন্তু মেনশন করা রয়েছে, ভালো করে এই 7টা মেম্বারের নামও কিন্তু পড়বে। ওকে, চলো চলে যাচ্ছি আমরা এবারে নেক্সট। আচ্ছা এবার এটা তো আগেই আমরা অলরেডি পড়ে নিয়েছি, 26শে নভেম্বর 1949, 26শে জানুয়ারি 1950 সেই সময় যখন সংবিধান এলো সেই সময় আমাদের কিন্তু 395টা আর্টিকেল ছিল, 8টা শিডিউল ছিল এবং 22টা পার্ট ছিল। এবং মাথায় রাখবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কনস্টিটিউশন বানাতে কিন্তু খুব কম, মানে মোটামুটি অনেকটাই সময় নেয়। কম সময় কি বলছি, 2 বছর 11 মাস 18 দিন। আচ্ছা কম সময় নেয় হচ্ছে ড্রাফটিং কমিটি, হ্যাঁ কম সময় নেয় হচ্ছে ড্রাফটিং কমিটি। ড্রাফটিং কমিটি ড্রাফট প্রিপেয়ার করতে কিন্তু বেশি সময় নেয় না।
তারা কিন্তু 6 মাসের থেকেও বেশি সময় নেয়, লেস দেন 6 মান্থস। ঠিক আছে, এটা একটু খেয়াল রেখো। এবং ড্রাফটিং কমিটি দুটো ড্রাফট কিন্তু প্রিপেয়ার করে, হ্যাঁ, দুটো ড্রাফট প্রিপেয়ার করে। আচ্ছা, চলে আসছি আমরা নেক্সট। আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি প্রস্তাবনাতে, প্রিয়াম্বল, কারণ প্রিয়াম্বলটাও কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকের মধ্যে পড়ছে। তো চলো আমরা এবারে প্রিয়াম্বলটা দেখে নিই। তাহলে মাথায় রাখবে, এই যে প্রিয়াম্বল, এটাকে আমি বারবারই বলছি প্রিফেস বা ইন্ট্রোডাকশন অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। যদি তোমরা যে কোনো কনস্টিটিউশন বা অবশ্যই ইন্ডিয়ান কনস্টিটিউশনের বই খোলো, তাহলে দেখবে প্রথম যে চ্যাপ্টারটা সেখানে কিন্তু এই যে প্রিয়াম্বল সেটির ব্যাপারে কিন্তু লেখা থাকবে। তো প্রিয়াম্বলটা হচ্ছে আমাদের সংবিধানের একটা বেসিক ইনস্টিটিউশন, একটা সূচনা পত্র বলতে পারো। আচ্ছা, এই যে প্রিয়াম্বল, এটা কিন্তু আমরা আমেরিকান কনস্টিটিউশন থেকে নিয়েছি। আমেরিকান কনস্টিটিউশন খুব ফেমাস তাদের যে প্রিয়াম্বল সেটির জন্য। তো এটা কিন্তু আমেরিকান কনস্টিটিউশন থেকে বড় করা হয়েছে বা আমেরিকান কনস্টিটিউশন থেকে ইনফ্লুয়েন্সড। এনএ পালকিওয়ালা, একজন বিখ্যাত জুরিস্ট, তিনি প্রিয়াম্বলকে বলেন আইডেন্টিটি কার্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এবং তার সাথে সাথে মাথায় রাখবে যে এই অবজেক্টিভ রেজলিউশন তোমাকে আগেই আমি তোমাদেরকে পড়িয়েছিলাম, সেটি কিন্তু জওহরলাল নেহেরু 13 ডিসেম্বর 1946 কনস্টিটিউশন অ্যাসেম্বলিতে মুভ করে। নেক্সট আমি চলে আসছি। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রিয়াম্বল। যদি তোমরা প্রিয়াম্বল বা কোনো বই খোলো, তাহলে পুরোপুরি এটি কিন্তু তোমরা দেখতে পারবে। এবার দেখো প্রিয়াম্বলে কি জিনিসগুলো বলা রয়েছে, একটুখানি জাস্ট তোমাদেরকে ছোট্ট করে দেখাই। তাহলে এখানে যদি তোমরা দেখো, তাহলে দেখতে পারবে যে লেখা রয়েছে আমাদের উই দ্য পিপল অফ ইন্ডিয়া। তাহলে আমাদের যে সোর্স বলতে পারো, সোর্স, সেই সোর্সটা কি? সোর্সটা হচ্ছে আমরা, উই দ্য পিপল। তাহলে এই যে সোর্স দ্যাট রিপ্রেজেন্ট দ্য ইন্ডিয়ান সিটিজেন, সেটা কিন্তু ভারতের যে নাগরিক রয়েছে তাদেরকে কিন্তু রিপ্রেজেন্ট করছে। ঠিক আছে, আমি এখানে লিখেও দিয়েছি, তোমরা পরবর্তীকালে এটা দেখেও নেবে। তো এইটা কিন্তু প্রথমে আমাদেরকে রিপ্রেজেন্ট করছে। তারপরে দেখো ইন্ডিয়ার বলতে পারো যে পলিটিক্যাল মানে নেচার অফ দ্য ইন্ডিয়ান স্টেট, সেটা কি রয়েছে আমাদের? নেচার অফ দ্য ইন্ডিয়ান স্টেট হচ্ছে সভারেন। তার কারণ বুঝতেই পারছো, 1947 এর পরে আমরা কিন্তু আর কারোর ওপরে ডিপেন্ডেন্ট না, আমরা নিজের ডিসিশন নিজে নেব, আমরা কোনো এক্সটার্নাল অথরিটির কাছে কিন্তু আমরা দায়বদ্ধ না। এবং ভারত কিন্তু পলিটিক্যালি বলতে পারো তারা কিন্তু ফ্রি, নিজের ডিসিশন নিজে নেব। আচ্ছা, সোশ্যালিস্ট মাথায় রাখবে সমাজতন্ত্রবাদ, কিন্তু আমাদের যে সমাজতন্ত্রবাদ এবং মার্ক্সের যে সমাজতন্ত্রবাদ সেটা কিন্তু এক না। মার্ক্সের যে সমাজতন্ত্রবাদ সেটা কিন্তু বলা হয়েছে যে কোনো রাষ্ট্রই থাকবে না, এবং পরবর্তীকালে মানে রাষ্ট্র, কমিউনিজম স্টেজে রাষ্ট্র থাকবে না, কিন্তু তার আগে যে সোশ্যালিস্টিক যে স্টেজটা হবে সেখানে কিন্তু রাষ্ট্রই পুরোপুরি কন্ট্রোল করবে, কোনো প্রাইভেট কোম্পানি বলে কিন্তু কিছু থাকবে না। কিন্তু আমাদের যে সোশ্যালিস্টিক প্যাটার্ন সেটা কিন্তু বলে একটা মিক্সড ইকোনমিক মডেল বলতে পারো, যেখানে সরকারি এবং বেসরকারি সংস্থা দুজনা কিন্তু একসাথে মিলেই কাজ করছে। সেকুলার ধর্মনিরপেক্ষতা বুঝতেই পারছো, আর্টিকেল 25 থেকে আর্টিকেল 28 আমাদের যে রাইট টু রিলিজিয়ন রয়েছে, সেখানেও কিন্তু এই ধর্মনিরপেক্ষতার কথা বলা রয়েছে। আজকে ভারতে আমি নাস্তিক না আস্তিক সেটাও থাকতে পারে, আস্তিকও থাকতে পারে, নাস্তিকও থাকতে পারে, যে কোনো ধর্মের লোক থাকতে পারে, তারা নিজের ধর্মের যে আচার আচরণ রয়েছে সেইগুলোকে প্র্যাকটিস করতে পারে বা নিজের ধর্মের ব্যাপারে অন্যকে কিন্তু বলতেও পারে। তার সাথে সাথে আমাদের কিন্তু কোনো স্টেট রিলিজিয়ন বলে কিছু নেই, আমরা সব ধর্মকে কিন্তু একই চোখে দেখি, একই চোখে কিন্তু সম্মান করি। নেক্সট, ডেমোক্রেটিক, বুঝতেই পারছো গণতন্ত্র। প্রত্যেক 5 বছর অন্তর অন্তর আমরা এই যে ডেমোক্রেসি, সেলিব্রেশন অফ ডেমোক্রেসি, লোকসভা বিধানসভা ইলেকশনসে আমরা কিন্তু আমাদের যে মতামত সেটা কিন্তু জানাচ্ছি। এবং আমাদের এখানে যে ডেমোক্রেসি মাথায় রাখবে সেটা কিন্তু ইনডাইরেক্ট ফর্ম অফ ডেমোক্রেসি। কেন? তার কারণ আমরা কিন্তু সরাসরি পলিটিক্সে অংশগ্রহণ করতে পারছি না। আমরা শুধুমাত্র 5 বছরে লোকসভাতে বা বিধানসভাতে কেন্দ্রের বা যারা রাজ্যের রিপ্রেজেন্টেটিভ রয়েছে তাদেরকে বসিয়ে দিচ্ছে, তারা কিন্তু আমাদের হয়ে ডিসিশনটা নিচ্ছে। ওয়েস্টার্ন কান্ট্রি, বিশেষ করে ওই তোমরা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ গুলো দেখো, সেখানে কিন্তু রয়েছে ডাইরেক্ট ডেমোক্রেসি। রেফারেন্ডামের দ্বারা, ইনিশিয়েটিভের দ্বারা নাগরিকরা কিন্তু সরাসরি আইন পলিসি মেকিং এ, রুল ফরমেশনে অংশগ্রহণ করছে। নেক্সট, রিপাবলিক, বুঝতেই পারছো আমাদের কিন্তু কোনো একজন ইলেক্টেড হেড নেই, সরি, আমাদের কিন্তু কোনো কি বলবো মানে ফ্যামিলি ডিসেন্টের মাধ্যমে কিন্তু কোনো হেড নেই, আমাদের একজন ইলেক্টেড হেড রয়েছেন রাষ্ট্রপতি, তিনি কিন্তু ইনডাইরেক্টলি ইলেক্টেড হচ্ছেন। তো এই হচ্ছে আমাদের কিন্তু নেচার। এবার এই যেটা দেখছো এটা বলতে পারো হচ্ছে আমাদের কি বলবো তোমাদের মানে
যেটা আমরা অ্যাচিভ করতে চাইছি, মানে এইগুলো আমরা কিন্তু অ্যাচিভ করতে চাইছি। দিস ইজ দ্য নেচার অফ দ্য ইন্ডিয়ান স্টেট, এবং এটা হচ্ছে অবজেক্টিভ। এই যে অবজেক্টিভ হচ্ছে আমাদের এটা, এইগুলো হচ্ছে আমাদের অবজেক্টিভ। কি কি অবজেক্টিভ রয়েছে? ন্যায়, জাস্টিস। জাস্টিস দেখো এখানে কত রকমের রয়েছে, 3 রকমের রয়েছে, ভালো করে মাথায় রাখবে। এই প্রশ্নগুলো কিন্তু অনেকবার দিয়ে দেয় যে জাস্টিস ক রকমের রয়েছে, এই প্রশ্নগুলো। বা আমাদের স্বাধীনতা ক রকমের রয়েছে, যেরকম জাস্টিস 3 রকমের রয়েছে। লিবার্টি, লিবার্টি আবার দেখো 5 রকমের রয়েছে, ভাবার অধিকার, বলার অধিকার, বিশ্বাস করার অধিকার, এবং যে কোনো ধর্মতে মানার অধিকার, 5 রকমের রয়েছে। আবার দেখো সমতা, সমতাও কিন্তু 3 রকমের রয়েছে। হ্যাঁ, এখানে আমি লিখে দিচ্ছি, সিভিক, পলিটিক্যাল আর ইকোনমিক। ঠিক আছে? আচ্ছা, নেক্সট ফ্রেটার্নিটি, সেটা হচ্ছে একতা বা ঐক্যতা। আমরা যে কোনো ধর্ম, জাতি, বর্ণ হোক না কেন, আমাদের মধ্যে একটা কিন্তু ভ্রাতৃয়তা রয়েছে, ইন্ডিয়ান ব্রাদারহুড রয়েছে। তো সেটার কথা কিন্তু এখানে বলা হচ্ছে। এবং তার সাথে সাথে মাথায় রাখবে, আমাদের সংবিধান যবে অ্যাডপ্ট করা হয়েছে নভেম্বর 1949, এই অ্যাডপশনের ডেটও কিন্তু দেওয়া রয়েছে। এবং এইটার ব্যাপারে আশা করি তোমরা মোটামুটি সবাই জানো। সেটি হচ্ছে যে যখন আমাদের প্রিয়াম্বল অ্যাড করা হয় তখন কিন্তু এত কিছু ছিল না। 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা মিনি কনস্টিটিউশন বলেও জানি, ইন্দিরা গান্ধীর নেতৃত্বে এই যে প্রিয়াম্বলে 3টে ওয়ার্ড, এটা কিন্তু অ্যাড করা হয়, সোশ্যালিজম, সেকুলার এবং ইন্টিগ্রিটি। এই যে 3টে ওয়ার্ড দেখছো, এটি আমাদের প্রিয়াম্বলে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 এ অ্যাড করা হচ্ছে। ওকে, নেক্সট চলে যাচ্ছি আমরা এই 3টে কেসে। জাস্ট কেসগুলোকে তোমাদের ছোট্ট করে বলে দিই, অনেকেই হয়তো কেসগুলোর ব্যাপারে জানো। আচ্ছা, বেরুবাড়ি ইউনিয়ন কেস, এটি একটি, বেরুবাড়ি ইউনিয়নটা কি জিনিস আমি এটা পরবর্তীকালে তোমাদের একটা বোঝাবো। এটা এখন বাংলাদেশে পড়ে, এখন আর ইন্ডিয়াতে পড়ে না, জলপাইগুড়ির কাছে একটা জায়গা ছিল। তো এই বেরুবাড়ি ইউনিয়ন কেসে সুপ্রিম কোর্ট কি বলে? সুপ্রিম কোর্ট বলে প্রিয়াম্বল ইজ নট পার্ট অফ দ্য কনস্টিটিউশন, মানে প্রিয়াম্বল সংবিধানের অংশ না, এজন্য এটিকে অ্যামেন্ডও করা যাবে না। কিন্তু পরবর্তীকালে সুপ্রিম কোর্ট তাদের ডিসিশনটাকে চেঞ্জ করে কেশবানন্দা ভারতী কেসে। সেখানে কি বলে যে প্রিয়াম্বল সংবিধানেরই একটা অংশ, এবং প্রিয়াম্বলও কিন্তু অ্যামেন্ড করা যেতে পারে, কিন্তু অবশ্যই আমাদের সংবিধানের যে মূল কাঠামো, বেসিক স্ট্রাকচার, সেটি কিন্তু অল্টার করা যাবে না। তাহলে প্রিয়াম্বল কিন্তু অ্যামেন্ড করা যেতে পারে, বাট বেসিক স্ট্রাকচার অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্যান নট বি অল্টার্ড। এবং এই লাস্ট একটা কেস, এলআইসি অফ ইন্ডিয়া কেস, এখানেও কিন্তু সুপ্রিম কোর্ট আবার বলে যে প্রিয়াম্বল সংবিধানেরই একটা অংশ, কিন্তু মাথায় রাখবে প্রিয়াম্বল কিন্তু মানে নন এনফোর্সিয়েবল বলতে পারো, মানে বিচারযোগ্য না আইনের কাছে। তাহলে এটা কিন্তু নন এনফোর্সিয়েবল বা নন জাস্টিসিয়েবল ইন দ্য কোর্ট অফ ল। ঠিক আছে, এই 3টে কেসকে খেয়াল রাখবে। এবার আমরা চলে আসছি, নেক্সট হচ্ছে আমাদের 1 মিনিট, হ্যাঁ, এই যে সেটা হচ্ছে, এটা কিন্তু নন জাস্টিসিয়েবল বা নন এনফোর্সিয়েবল। যদি আমাদের প্রিয়াম্বলের কোনো কিছু যদি আমার মানে রাষ্ট্র কেড়ে নেয়, তাহলে আমি কিন্তু ডাইরেক্টলি সুপ্রিম কোর্টে গিয়ে বলতে পারবো না যে আমার এটি কারা হয়েছে, আপনারা কিছু করুন। তার কারণ এটা কিন্তু নট ডাইরেক্টলি এনফোর্সিয়েবল ইন দ্য কোর্ট অফ ল। আচ্ছা, নেক্সট আমি চলে আসছি আর্টিকেল 1 থেকে 4, যেটা ইউনিয়ন এবং টেরিটরি। আমাদের কি লেখা রয়েছে আর্টিকেল 1 to 4? আচ্ছা, একটা কথা বলে দিই, আমাদের পার্ট 1 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টিকেল 1 to 4, এই আমাদের ভারতের যে টেরিটরি রয়েছে, ভারতের যে এখতিয়ার এলাকা রয়েছে, সেটা নিয়ে কিন্তু ডিল করে। মাথায় রাখবে আর্টিকেল 1 কি বলছে, দেখো আর্টিকেল 1 বলছে ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ এ ইউনিয়ন অফ স্টেট। ভালো করে মাথায় রাখবে কিন্তু এটা ইউনিয়ন অফ স্টেট। তার মানে যদি কনস্টিটিউশন মেকাররা কিন্তু এটাও লিখতে পারতো যে ইট ইজ ফেডারেশন অফ স্টেট, তার কারণ আমাদের একটা যুক্তরাষ্ট্র কাঠামো রয়েছে। কেন লিখলো ইউনিয়ন অফ স্টেট? তার দুটো কারণ রয়েছে। নাম্বার 1, প্রথম কারণ, আমাদের রাজ্যগুলো এগ্রিমেন্টের সাহায্যে, মানে চুক্তির সাহায্যে কিন্তু গঠন করা হয়নি। ইউনিয়নের সাথে আমাদের রাজ্যগুলোর কিন্তু কোনো চুক্তি হয়নি। প্রথমে ইউনিয়ন ফর্ম হয়েছে, তারপরে অনেক রাজ্যগুলো কিন্তু ভারতে আসে। তো যেহেতু রাজ্যগুলো চুক্তিতে গঠন করা হয়নি, এজন্য কোনো রাজ্য চাইলে ভারত ছেড়ে কিন্তু বেরোতেও পারবে না, ভারত ছেড়ে কিন্তু বেরোতেও পারবে না, নো সেপারেশন। ঠিক আছে, আচ্ছা, এবার চলে আসছি আমি আর্টিকেল 2। আর্টিকেল 2 তে কি বলছে? পার্লামেন্ট টু অ্যাডমিট ইনটু দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া অর এস্টাবলিশ নিউ স্টেট অন সাচ টার্মস। আচ্ছা, এটা ভালো করে বোঝো। মনে করো এটা একটা টেরিটরি,
ভারত যদি আজকে এই টেরিটরিটাকে অ্যাকোয়ার করে, মানে নিজের আন্ডারে নিয়ে নেয়, তাহলে এই টেরিটরিটা পরবর্তীকালে ভারত রাজ্য হিসেবেও এস্টাবলিশ করতে পারে বা সেটাকে কেন্দ্রীয় শাসিত অঞ্চল হিসেবেও কিন্তু রাখতে পারে। পাওয়ার টু অ্যাডমিট ইনটু দ্য ইউনিয়ন অফ ইন্ডিয়া নিউ স্টেট অর দ্য পাওয়ার টু এস্টাবলিশ নিউ স্টেট। যেরকম আমি তোমাদের বলি পন্ডিচেরি বা সিকিম, সিকিম কিন্তু প্রথম দিকে কিন্তু আমাদের ভারতের রাজ্যের মধ্যে ছিল না, 36th অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করে পার্লামেন্ট কিন্তু সিকিমকে নিজের আন্ডারে আনে। তাহলে যদি কোনো এক্সটার্নাল টেরিটরি ইন্ডিয়াতে আসে, তাহলে সেই টেরিটরিটাকে ইন্ডিয়ান পার্লামেন্ট সেটিকে কিন্তু রাজ্য হিসেবেও তৈরি করতে পারে বা সেটাকে কিন্তু অ্যাকোয়ারও করতে পারে। আর্টিকেল 3, আচ্ছা এটা হচ্ছে ইন্টারনাল চেঞ্জ। যদি আমরা আর্টিকেল 2টাকে এক্সটার্নাল চেঞ্জ বলে ধরে নিই, আর্টিকেল 3 হচ্ছে ইন্টারনাল, মানে ভারতের মধ্যে যদি ভারতগুলোর যে আমাদের যে রাজ্যগুলো রয়েছে, রাজ্যের বাউন্ডারি যদি চেঞ্জ করতে হয়, একটি রাজ্যকে আলাদা করে আরেকটা রাজ্য তৈরি করতে হয়, বা দুটো রাজ্যের বাউন্ডারিকে কেটে যদি একটা রাজ্য তৈরি করতে হয়, বা রাজ্যের যদি নাম পরিবর্তন করতে হয়, তাহলে এইগুলো কিন্তু সবকটা আর্টিকেল 3 তে করা যেতে পারে। এই যে লিখেও দিয়েছি আমি, ইন্টারনাল রিঅ্যাডজাস্টমেন্ট, এটা কিন্তু করা যেতে পারে। যে একটি রাজ্যকে আলাদা করে, ফর এক্সাম্পল মহারাষ্ট্র, সেই মহারাষ্ট্রটাকে আমি ভেঙে মুম্বাই করে দিলাম, বা ফর এক্সাম্পল সরি যেটা আগে বোম্বে ছিল সেটাকে ভেঙে আমি মহারাষ্ট্র করে দিলাম এবং গুজরাট করে দিলাম, বা ফর এক্সাম্পল নর্থ ইস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, ওটাকে ভেঙে আমি পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এইগুলো করে দিলাম। জাস্ট একটা এক্সাম্পল হিসেবে তোমাদের বলছি। বা অন্ধ্রপ্রদেশকে আলাদা করে আমি তেলেঙ্গানা করে দিলাম। তো এই যে ইন্টারনাল রিঅ্যাডজাস্টমেন্ট কিন্তু আর্টিকেল 3 তে করা যেতে পারে। ওকে, এবং লাস্ট আর্টিকেল 4টা জাস্ট একটুখানি বল দিই, তোমাদের এখানটা লেখা নেই, আমি লিখে দিচ্ছি। আচ্ছা, আর্টিকেল 4 এ বলা হচ্ছে এই যে আর্টিকেল 2 এবং আর্টিকেল 3 তে যে চেঞ্জেস গুলো, এইগুলো কিন্তু পার্লামেন্টই করবে, রাজ্য করতে পারবে না। হ্যাঁ, আর্টিকেল 3টা মাথায় রাখবে। এই আর্টিকেল 3 তে যখন আমি ইন্টারনাল রিঅ্যাডজাস্টমেন্ট করব, তখন রাষ্ট্রপতি স্টেটগুলোর কি ওপিনিয়ন রয়েছে বা তাদের কি বক্তব্য রয়েছে, রেকমেন্ডেশন, সেটা কিন্তু নিতে পারে, কিন্তু সেটা বাধ্যতামূলক না যে কেন্দ্র সরকারকে মানতেই হবে। জাস্ট তাদের সাথে একটা পরামর্শ করা, যেহেতু আমাদের যুক্তরাষ্ট্র কাঠামো স্ট্রাকচার রয়েছে। তো আর্টিকেল 4 এ বলা হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র পার্লামেন্ট করতে পারবে, এবং পার্লামেন্ট এটা সিম্পল মেজরিটির মাধ্যমেই করতে পারে, তার জন্য কোনো স্পেশাল মেজরিটিও দরকার লাগে না। ঠিক আছে, আচ্ছা, এবং এইগুলো জাস্ট একটুখানি দেখে নেবে। এইগুলো হচ্ছে কমিটি, এটা হচ্ছে স্টেট বলতে পারো, মানে এই সবকটা কমিটি মোটামুটি ল্যাঙ্গুয়েজের বেসিসে স্টেট হবে কিনা সেটি নির্ধারণ করে। প্রথম হচ্ছে ধার কমিশন। ধার কমিশন বলেই দেয় যে ল্যাঙ্গুয়েজের বেসিসে কোনো স্টেট হওয়া সম্ভব না। জে ভিপি কমিটি, তার কারণ জে ফর জওহরলাল নেহেরু, ভি ফর বল্লভভাই পটেল, পি ফর পতব্বি সীতারামাইয়া। তো এরাও বলে দেয় ল্যাঙ্গুয়েজের বেসিসে কোনো স্টেট হবে না। পরবর্তীকালে এই ফয়সাল আলী কমিটি গঠন হয়, এবং ফয়সাল আলী কমিটি কিন্তু বলে যে হ্যাঁ, ল্যাঙ্গুয়েজের বেসিসে স্টেট হতে পারে, কিন্তু ওয়ান ল্যাঙ্গুয়েজ ওয়ান স্টেট হবে না। ঠিক আছে, তো এই হলো তোমাদের মোটামুটি সবকটাই আর্টিকেল, এবং এখানে আমি জাস্ট লিখে দিয়েছি যে কোন কোন রাজ্য কবে ফরমেশন হয়েছে, জাস্ট একটুখানি দেখে নিও। তার কারণ আমাদের এই স্টেট রিঅর্গানাইজেশন অ্যাক্ট 1956 এর পর থেকে অনেকগুলো স্টেটেরই বাউন্ডারি বা নতুন রাজ্য কিন্তু গঠন করা হয়েছে। তো জাস্ট একটুখানি তোমরা দেখে নিও যে কোন কোন রাজ্য কখন গঠন করা হয়েছে। বিশেষ করে আমি তোমাদের বলে দিচ্ছি, মিজোরাম, অরুণাচল প্রদেশ, গোয়া, সিকিম, মেঘালয়া, নাগাল্যান্ড, এইগুলো কিন্তু ভালো করে পড়বে, মানে বেসিক্যালি নর্থ ইস্টের স্টেটগুলো একটু ভালো করে পড়বে। ওকে, চলো তাহলে আমি আজকে এই পর্যন্তই রাখছি। তোমাদেরকে 3টে টপিক আমি মোটামুটি করিয়ে দিলাম। একটা হচ্ছে আমাদের মেকিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, প্রিয়াম্বল, এবং তার সাথে সাথে হচ্ছে আমাদের এই ইউনিয়ন এবং টেরিটরি। পরবর্তীকালে এরকমই ফান্ডামেন্টাল রাইট রিলেটেড ক্লাস, ডিপিএসপি ফান্ডামেন্টাল ডিউটি নিয়ে একটা ক্লাস খুব শীঘ্রই আসছে। একটুখানি কিন্তু তোমরা চোখ রেখো এবং ভালো করে পড়াশোনা করো। থ্যাংক ইউ সবাইকে।